আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরওয়ার আলম। মধ্যপ্রাচ্যের যে ঘটনাগুলো ঘটছে, যে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। ইরান ইসরায়েলে যে হামলাটি চালালো, ব্যাপক পরিমাণে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইরান হামলা চালিয়েছে এবং সেই ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে আক্রমণ করেছে। সেই তথ্য আমরা দেখেছি, ভিডিও দেখেছি, আপনারাও দেখেছেন। এখন এটার প্রতিবাদে পাল্টা আক্রমণটা ইসরায়েলের কেমন হতে পারে? ইসরায়েল কি আসলে পাল্টা আক্রমণ চালাবে? আর যদি ইসরায়েল পাল্টা আক্রমণ চালায় তাহলে সেটা প্রতিহত করতে ইরান কি ধরনের পদক্ষেপ নেবে এবং এই আক্রমণ পাল্টা আক্রমণের খেলার শেষ কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। অবশ্যই আমি কথা বলার সাথে সাথে আপনারাও যদি আপনাদের সুযোগ থাকে এবং কোনো তথ্য আপনাদের কাছ থেকে শেয়ার করা থাকে তাহলে সেগুলো নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ইরান বলেছে যে এই হামলা চালানোর মূল কারণ কি? ইসরায়েল নাসরুল্লাহকে হত্যা করেছে, ইসরায়েল হামাসের নেতাকে হত্যা করেছে এবং ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ অনেক ঊর্ধ্বতন জেনারেলকে হত্যা করেছে। আর এছাড়াও ইসরায়েল ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে। এই সবগুলো হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। এটা কিন্তু ইরানের কাছ থেকে স্পষ্ট। এখন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, এই সবগুলো হত্যার প্রতিশোধ হিসেবে ইরান যে হামলা চালিয়েছে সেটা কি যথেষ্ট? এই প্রশ্ন আসবে। এখন ইরান যে হামলা চালিয়েছে সেটা হয়তো অনেকেই আমরা যথেষ্ট মনে করব না, কারণ ইসরায়েল যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেভাবে এই অঞ্চলে ত্রাস সৃষ্টি করেছে এবং যতগুলো মানুষকে হত্যা করেছে, নিরীহ মানুষ, রাজনৈতিক প্রধান, সামরিক ব্যক্তিবর্গ এবং সব ধরনের মানুষ, শুধু মানুষ হত্যাই না, পুরো একটা দেশ এবং জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। সুতরাং সেটার প্রতিরোধ অথবা প্রতিশোধ এতটুকুই না। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই পাল্টা হামলা বা প্রতিশোধ হামলা যেটা করেছি, এরপরে ইসরায়েল যদি আর সামনে না বাড়ে আমরা হামলা করব না। মানে কি? মানে হচ্ছে ইরান এই মেসেজটি দিতে চাচ্ছে যে আমার একটা হামলা করা দরকার ছিল, সেটা আমি করেছি। এবং আরেকটা মেসেজ হচ্ছে, ইরান কয়েকদিন আগে যেটা বলেছে ইরানের রাষ্ট্রপতি, যে আমেরিকা আমাদেরকে বলেছে যে আমরা যদি ইসমাইল হানিয়ের হত্যার প্রতিশোধ না নেই তাহলে ফিলিস্তিনে একটা যুদ্ধবিরতি হবে, এজন্য আমরা হত্যার প্রতিশোধ নেইনি, কিন্তু সেটা হয়নি। এরপরে দেখবেন আমেরিকার রাষ্ট্রপতিও কিন্তু কিছুদিন আগে বলেছে যে আমি যুদ্ধবিরতির কাছাকাছি চলে আসছি, কিন্তু সবকিছু শেষে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই যুদ্ধবিরতি থেকে সরে আসে, সে আমার কথা শুনে না, এরকম ভাবেই কিন্তু এটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে ইরান যুদ্ধবিরতি চায়, আমেরিকা যুদ্ধবিরতি চায়, ইসরায়েল যুদ্ধবিরতি চায় না। ইরান আমেরিকা যুদ্ধবিরতির কাছাকাছি চলে আসে, ইসরায়েল সেখান থেকে সরে আসে। আমেরিকা ইরানকে বলে যে ইসরায়েলকে আমরা কনভিন্স করেছি, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তুমি সামনে আগেও না, ইরান সামনে আগায় না, যুদ্ধবিরতি হয় না। এমনকি গতকাল লেবাননের রাষ্ট্রপতি তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে ইসরায়েল যেদিন আক্রমণ করে হত্যা করে তার আগেই হিজবুল্লাহ নেতা ইসরায়েলের সাথে একটা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। হিজবুল্লাহ নেতাও সম্মত হয়েছেন, লেবাননও সম্মত হয়েছে, লেবাননের সরকারও সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে, এবং তাদের এই সম্মতির কথা তারা ফ্রান্স এবং আমেরিকাকে জানিয়েছে। তার মানে হিজবুল্লাহ পর্যন্ত ইসরায়েলের সাথে একটা যুদ্ধবিরতির পর্যায়ে চলে গেছে, কাছাকাছি সম্মতিতে চলে গেছে। ইরান ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি করছে বা করার কাছে চলে গেছে। আমেরিকা এখানে যুদ্ধবিরতির কথা বলছে বা যুদ্ধবিরতি চাচ্ছে, তাহলে যুদ্ধবিরতি হচ্ছে না কেন? হচ্ছে না ইসরায়েলের কারণে। কারণ ইসরায়েল দেখছে যে যে যতই কথা বলুক, যতই হাত ডাক দেখ, সে এই মুহূর্তে সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছে আমেরিকা এবং পশ্চিমাদের। আর সে এই মুহূর্তে
ইরান এবং হিজবুল্লাহকে সবচেয়ে দুর্বল পয়েন্টে পাচ্ছে। এখন এই অবস্থায় ইরানের এই যে পাল্টা হামলা, যেটা না করলে না, ইরান হামলা কিভাবে করেছে? বলেই করেছে যে দেখো আমরা হামলা করব না, কারণ ছিল আমরা আমাদের সাথে কথা হয়েছিল যে ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মতি, আমরা হামলা করব না। যেহেতু ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি হয়নি, সেহেতু আমাদের পাল্টা হামলাটা করতেই হবে, সেটা করেছে। এখন এরপরে কি হবে? যুদ্ধবিরতি নাকি ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা হামলা, নাকি একটা ফুল স্কেল যুদ্ধ? এখনো পর্যন্ত ইসরায়েল চাচ্ছে একটা যুদ্ধবিরতি, এবং এখনো পর্যন্ত ইরান চাচ্ছে একটা যুদ্ধবিরতি, এবং সেটার ইঙ্গিত কিন্তু ইরান এখনো দিচ্ছে, বারবার দিচ্ছে। আরেকটা বিষয় কি, এই মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলো গত 1-1.5 বছরে ঘটছে, এর মধ্যে কিন্তু ইসরায়েল ছাড়া সবাই শান্তির কথা বলছে। সবাই বলছে যে না, মধ্যপ্রাচ্যে একটা শান্তি দরকার। ইরান বলছে মধ্যপ্রাচ্যে একটা শান্তি দরকার, এখানে যুদ্ধ বন্ধ করা দরকার। বাইরের অন্যান্য যে সমস্ত দেশ আছে মুখে হলো, তারাও বলছে যে এখানে একটা শান্তি দরকার, যুদ্ধ বন্ধ করা দরকার। কিন্তু একমাত্র ইসরায়েল বলছে যে না, এখানে আমি যুদ্ধ চালিয়ে যাবো, এখানে শান্তি টান্তির কোনো দরকার নাই, এখানে যুদ্ধ ছাড়া আমার আর কোনো টার্গেট নাই। সুতরাং এই ইসরায়েলকে থামানোর জন্য এর বিরুদ্ধে শক্ত আঘাত দরকার। এটা অনেকেই মনে করছেন মধ্যপ্রাচ্যের, যে একে থামানোর জন্য এখন যতটাই হচ্ছে কি বলে এটাকে উচ্ছৃঙ্খল হচ্ছে, এই উচ্ছৃঙ্খল শিশুকে যখন আপনি একটা উচ্ছৃঙ্খল শিশুকে মানে তাকে কি বলে এটাকে সাপোর্ট দিয়ে যাবেন, বা তার এই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে কিচ্ছুই বলবেন না, তখন সে আপনার ঘাড়ে উঠবে, আপনার প্রতিবেশীর ঘাড়ে উঠবে, আপনার আত্মীয়ের ঘাড়ে উঠবে, এখানে লাভ দিবে, সেখানে লাভ দিবে, এবং সে মনে করবে যে আমি এখানে হচ্ছে রাজা। কিন্তু সেই ছেলেকে আপনি চোখ গরম করার পরেও যখন সে না থামবে, তখন আপনার কি করতে হবে? তাকে থামার জন্য সর্বোচ্চ থাপ্পড়টা দিতে হবে, দেখবেন থেমে যাবে। এবং তখন সে বুঝবে যে না, এখানে আমি ছাড়াও আরো অনেক লোক আছে, এবং তাদেরকে আমার সম্মান দেখিয়ে চলতে হবে। এখন সেই থাপ্পড়টা কে দিবে, এটা হলো প্রশ্ন। ইরান সেই থাপ্পড়টা না দিলেও অন্তত ইরান হালকা করে হচ্ছে একটু আঘাত করছে, বা হালকা করে এরকম পিঠে থাপ্পড় দিয়ে বলছে এই থামো, কিন্তু থামছে না। এখন ইরানের এই আঘাতটা অনেকেই মনে করছেন যে ইরান আসলে একই সাথে আমেরিকাকেও মেসেজ দিচ্ছে, ইসরায়েলকেও মেসেজ দিচ্ছে। আমেরিকা মেসেজ দিচ্ছে এভাবে যে দেখো, তুমি যে কথা বলেছিলে আমাকে যে একটা যুদ্ধবিরতি হবে, যেহেতু যুদ্ধবিরতি হয়নি, আমি আঘাত করলাম, এখন আসো যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করো, যদি না করো আমি পরবর্তীতে আবার আঘাত করব। এখন আমেরিকা এবং ফ্রান্স মিলে ইসরায়েলকে এই ক্ষেত্রে রাজি করাতে পারবে কিনা, এটা একটা বিষয়। আর রাজি না করাতে পারলে ইসরায়েল পাল্টা হামলা করবে কিনা, এটা আরেকটা বিষয়। ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েল বলছে যে আমি পাল্টা হামলা করবো, এবং সেই পাল্টা হামলা থেকে ইরানের পরমাণু প্রকল্পগুলো বাদ যাবে না। ইরানের পরমাণু প্রকল্পগুলোতে যদি ইসরায়েল আঘাত হানে, তাহলে আমার কাছে মনে হয় ইরান তার সবকিছু দিয়ে ইসরায়েলের উপর আঘাত হানতে হয়তো প্রস্তুতি নিবে। কেন? কারণ হচ্ছে ইরান এত বছর ধরে ইরানের যেই প্রকল্পের জন্য সে সবকিছুকে বিলিয়ে দিছে, ইরান যেটার জন্য তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেছে, এবং যেটার জন্য আমরা বারবার বলি যে ইরান আসলে অপেক্ষা করছে, সেটা হচ্ছে তার পরমাণু প্রকল্প। এখন সেই পরমাণু প্রকল্পেই যদি ইরানের আঘাত আসে, ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি আঘাত, তাহলে ইরান আর কিসের জন্য বসে থাকবে, এটা বাস্তব প্রশ্ন। এ কারণে ইসরায়েল পরমাণু প্রকল্পে আক্রমণ করবে কিনা, নাকি পরমাণু প্রকল্পের আশেপাশে 2-4টা আক্রমণ করে ইসরায়েলও তার মুখ রক্ষা করবে, সেটা দেখার বিষয়। কিন্তু এখানে আমেরিকা আসলে এখন আমেরিকার উপরে ইরান আসলে প্রেসার দিচ্ছে যে তুমি একটা যুদ্ধবিরতিতে নিয়ে আসো। এবং এর জন্য দেখবেন যে ইরানের রাষ্ট্রপতি গতকাল কাতার সফর করেছেন, এবং কাতারের আমিরের সাথে বৈঠক করেছেন। বৈঠকের পরে তারা কথা বলেছেন, সেখানেও ইরানের রাষ্ট্রপতি কিন্তু এই যুদ্ধবিরতি, শান্তির একটা আভাস দিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমরা শান্তির জন্য, যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। এখন কাতারকে দিয়েও হয়তো আমেরিকার মাধ্যমে মধ্যস্থতা করাতে চাচ্ছেন। আপনারা জানবেন যে কাতার এই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ, এবং বারবার আমি বলি যে ইসরায়েল আমেরিকার স্যাটেলাইট রাষ্ট্র। সুতরাং কাতারকে দিয়ে, কাতারের মাধ্যমে একটা যুদ্ধবিরতির প্রস্তাবনা হয়তো
পাঠিয়েছেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, যে হাসান নাসরুল্লাহ তাকে হত্যা করার আগে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন বা সম্মত হয়েছিলেন, আসলে সেই যুদ্ধবিরতিতে চুক্তিগুলো কি ছিল এটা এখনো কেউই ওপেন করেনি, কেউই খোলাসা করেনি। কিন্তু সবার প্রশ্ন যে যুদ্ধবিরতির চুক্তিগুলোতে কি ছিল। যেটা মনে হয় যে যুদ্ধবিরতির চুক্তিগুলোতে হয়তো এরকম থাকতে পারে যে ইসরায়েল লেবাননের মধ্যে তার স্থল অভিযান চালাবে না, ইসরায়েল লেবাননে আক্রমণ করবে না, লেবাননও ইসরায়েল আক্রমণ করবে না, বা হিজবুল্লাহ ইসরায়েল আক্রমণ করবে না, এবং গাজা ভূখণ্ডে একটা যুদ্ধবিরতিতে আসতে হবে, গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে হবে, হয়তো এরকম একটা চুক্তিতে। কিন্তু গাজা ভূখণ্ড নিয়ে যে যুদ্ধবিরতির আলোচনাগুলো, প্রস্তাবগুলো আসছে, সেই প্রস্তাবে তো দুই পক্ষের কেউই সামনে আগাচ্ছে না, মানে ছাড় দিচ্ছে না। এখন বলা যেতে পারে যে হামাস কিছুটা ছাড় দিচ্ছে, কিন্তু হামাস যতটুকু ছাড় দিচ্ছে ইসরায়েল আরো শক্তিশালী হচ্ছে, বা ইসরায়েল আরো কঠোর এবং শক্ত শর্তগুলো দিচ্ছে, যে শর্তগুলো মানা আর হচ্ছে পুরো গাজা ভূখণ্ডকে ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া একই জিনিস। এই অবস্থায় ইরান ইসরায়েল একটা সরাসরি যুদ্ধ লাগবে কিনা, এখনো পর্যন্ত ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে ইরান যেতে চাইছে না, এটা বহুবার স্পষ্ট হয়েছে, বহুবার স্পষ্ট হয়েছে। এখন যুদ্ধ যদি লাগে, ইরান কিভাবে নিজেকে রক্ষা করবে? ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করতে কতটা পারদর্শী? ইরানের শক্তি, যেটা ইরান বলেছে এতদিন পর্যন্ত, সেটা এখনো পর্যন্ত আমরা দেখিনি। এর মানে এই নয় যে ইরানের শক্তি নেই, অথবা ইরান জাস্ট হচ্ছে মুখেই বলেছে। এখনো পর্যন্ত দেখায়নি, ইরান দেখানোর দরকার হয়নি বা সময় আসেনি। যদি এভাবে ধরি, তাহলে আমরা বলতে পারি যে ইরানের যে সামরিক শক্তি আছে, সেই সামরিক শক্তি দিয়ে যদি সে ইসরায়েলে আক্রমণ করে, যেমন গত কয়েকদিন আগে যে আক্রমণটি করলো সে ব্যালিস্টিক মিসাইল দিয়ে, ইসরায়েল সেই ব্যালিস্টিক মিসাইলের আক্রমণ ঠেকাতে পারেনি। সুতরাং ইরান যদি ইসরায়েলে তার ব্যালিস্টিক মিসাইল দিয়ে ব্যাপকভাবে আক্রমণ করে, তাহলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। কিন্তু ইরানের আশেপাশে ইসরায়েলের যে সমস্ত মিত্র দেশ আছে, তারা একত্রে যদি ইরানে আক্রমণ করে এবং ইরানের মিসাইল লঞ্চারের যে সমস্ত জায়গাগুলো, স্থাপনাগুলো আছে, সেগুলো যদি আগে ধ্বংস করে, তাহলে ইরানের এই যুদ্ধে দ্রুত গতিতে বড় কিছু করার সুযোগ থাকবে না। কারণ কি, সমস্যা হচ্ছে দুটো ইরানের। আসলে একটা হচ্ছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট পরিমাণে শক্তিশালী না, বা যথেষ্ট পরিমাণে বেশি না, যতগুলো দরকার, যত এরিয়া তার হচ্ছে এই বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম দরকার, সে পরিমাণে এয়ার ডিফেন্স সিস্টেম নেই। এটা অনেকেই মনে করছেন। নিজে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, রাশিয়ার কাছ থেকে কিছু কিনেছে, এগুলো নিয়ে চলছে। আরেকটা হচ্ছে ইরানের বিমান বাহিনী শক্তিশালী না। আপনি কখনো শুনেছেন যে ইরানের বিমান বাহিনী এই ধরনের নতুন বিমান কিনেছে, নতুন বিমান তৈরি করেছে, নতুন বিমান নিয়ে আসছে? এবং বিমান বাহিনী শক্তিশালী না হওয়ার কারণে ইরান তার মিসাইল সিস্টেমকে শক্তিশালী করার চেষ্টা করছে, যে ভূমি থেকে আমি মিসাইল মারবো, ব্যালিস্টিক মিসাইল, যেই মিসাইল হচ্ছে 1000-2000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারবে। এখন ব্যালিস্টিক মিসাইলের একটা বিষয় হচ্ছে কি, যে আপনি এত খরচ, মানে এত ব্যয়বহুল একটা মিসাইল সিস্টেম বা মিসাইল আপনি যখন নিক্ষেপ করবেন, স্বাভাবিকভাবেই সেই মিসাইল 1000-2000 কিলোমিটার দূরে গিয়ে যখন আঘাত আনবে, তখন সেখানে আপনি শুধুমাত্র ছোট্ট একটা ভবন অথবা একটা কি বলে সামরিক ঘাটির একটা অংশ ধ্বংস করার জন্য আপনি করবেন না। আপনি সেটা করবেন আরো বড়, মানে একটা মিসাইল পাঠাতে বা তৈরি করতে আপনার যে খরচ হচ্ছে, সেটার বহু গুণ বেশি ধ্বংস যেন চালায়। এজন্য ব্যালিস্টিক মিসাইল যে সমস্ত দেশের আছে বা যে সমস্ত দেশ ব্যবহার করে বা করতে চায়, সে সমস্ত দেশের প্রায় সবগুলোরই পরমাণু অস্ত্র আছে। কারণ ব্যালিস্টিক মিসাইল হচ্ছে পরমাণু অস্ত্র বহন করে নিয়ে যায়, বহন করে নিয়ে সেখানে হচ্ছে ফেলে, এরপরে সেখানে ব্যাপক পরিমাণে ধ্বংসযোগ্য হয়। এবং এই কারণেই ব্যালিস্টিক মিসাইলের কিন্তু রপ্তানি নিষিদ্ধ। এক দেশ আরেক দেশের কাছ থেকে ব্যালিস্টিক মিসাইল কিনতে পারে না।
এখন এই ইরানের এই ব্যালিস্টিক মিসাইল আক্রমণ আমরা যেটা দেখেছি সেটাই, ব্যালিস্টিক মিসাইল আক্রমণের যে ধরনের বিস্ফোরণ হওয়া দরকার সেটা দেখিনি। এর অনেকগুলো কারণ এর আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি। কিন্তু ইরান ব্যালিস্টিক মিসাইল তৈরি করার পরে সবারই ধারণা যে ইরান হয়তোবা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার কাছাকাছি চলে এসেছে। যদি সেটা হয় ইসরায়েল তখন ভয়ই থাকবে স্বাভাবিক, যে হচ্ছে ইরান যদি আমার উপরে একটা ব্যালিস্টিক মিসাইল দিয়ে পরমাণু অস্ত্র ফালায়। কারণ ইরানের যুদ্ধ বিমান দিয়ে পরমাণু অস্ত্র নিক্ষেপ করার কোনো পরিস্থিতি নেই, এমনকি যুদ্ধ বিমান ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার পরিস্থিতি ইরানের নেই। এখন ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ইসরায়েল যদি পুরোপুরি তার ধরুন F-35 যুদ্ধ বিমান দিয়ে যদি সে আক্রমণ করে, তাহলে ইরানের এই ব্যালিস্টিক মিসাইল গুলো অথবা ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো এই ইসরায়েলের যুদ্ধ বিমানকে ঠেকাতে পারবে কিনা। যেহেতু এখনো পর্যন্ত এটার কোনো বাস্তবিক প্রয়োগ দেখা যায়নি, সেহেতু এটা নিয়ে একেবারে নিশ্চিত ভাবে বলা কঠিন। কিন্তু ধারণা করা যায় বিভিন্ন দেশের বিভিন্ন এই যে যুদ্ধ বিমানগুলো, এয়ার ডিফেন্স গুলো যে ব্যবহারের প্রক্রিয়া, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা যেটা দেখেছি, সিরিয়া যুদ্ধে আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে যে আসলে এয়ার ডিফেন্স সিস্টেম গুলো এই ধরনের 5th জেনারেশন স্টিল যুদ্ধ বিমান অথবা 5th জেনারেশন যুদ্ধ বিমানগুলোর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে সক্ষমতা দেখাতে পারেনি। এখন এই অবস্থায় ইসরায়েল কি ইরানের সাথে একটা ফুল স্কেল যুদ্ধ শুরু করবে? ইসরায়েল থেকে ইরান পর্যন্ত যেতে কয়েকটা দেশ পার হতে হয়। এখন ফুল স্কেল যুদ্ধ করলে ইসরায়েল এমন কোন শক্তি না আমেরিকার মতো যে সে কয়েকটা দেশ পার হয়ে গিয়ে অন্য একটা দেশে ব্যাপক পরিমাণে আক্রমণ চালিয়ে সেই দেশটাকে একেবারে হচ্ছে তছনছ করে দিতে পারবে। সে তার সীমান্তের দেশগুলোকে দিতে পারে, সীমান্তবর্তী এলাকাগুলোকে দিতে পারে, কারণ সেখানে এক হচ্ছে কোন ধরনের কি বলে মানে একটা রাষ্ট্রীয় শক্তি নেই, রাষ্ট্রীয় সামরিক শক্তি নেই, গাজা ভূখণ্ড বলুন, তারপর হচ্ছে লিবিয়া, লেবানন বলুন। কিন্তু ইরানের সেটা আছে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে ইরানের ইতিহাসকে ভুলে গেলে চলবে না। ইরান হচ্ছে ঐতিহাসিক ভাবে সে স্বাধীন চেতা একটা জাতি, সে তার নিজের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবকিছু নিয়ে লড়ার মতো জাতি এবং ইতিহাস এভাবে দেখে আসছে। যে কারণে ইরানের বিরুদ্ধে ইসরায়েল সরাসরি লড়ার সাহস দেখাবে না। কিন্তু যদি এরকম হয় যে ইরাককে যেরকম অনেকগুলো দেশ একত্রে এসে সাদ্দাম হোসেন সেখানে গণবিধ্বংসী অস্ত্র তৈরি করেছে, এরকম একটা ভুয়া বাক্য তুলে তারপরে হচ্ছে ব্রিটেনের একেবারে সরাসরি মদদে সেখানে আক্রমণ চালানো, এরকম যদি হয় ইরানে, তাহলে হয়তোবা সেখানে ইসরায়েলও যোগ দিতে পারে। কিন্তু এরকমটি হওয়ারও সম্ভাবনা আমি দেখছি না। যে কারণে এখনো পর্যন্ত আমি বলতে পারি যে ইরান ইসরায়েলের একটা ফুল স্কেল যুদ্ধ বাঁধার সম্ভাবনা এখনো পর্যন্ত কম। কিন্তু ইসরায়েল চাচ্ছে যে ইরানকে আমি যুদ্ধে টেনে আনি, অথবা ইরানের যেই সমস্ত স্থাপনা, যেই সমস্ত সামরিক সরঞ্জামগুলো, সামরিক যে সমস্ত শিল্প যেটা ইসরায়েলের জন্য হুমকি হতে পারে, ইসরায়েল চাচ্ছে যে এই সুযোগে আমি সেগুলো ধ্বংস করে দিই। কিন্তু ইরান আমেরিকার মাধ্যমে, আমেরিকার মধ্যস্থতায় এখনো পর্যন্ত একটা যুদ্ধবিরতি নিয়ে যুদ্ধবিরতির জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এখন অনেকে এরকম বলতে পারেন যে হচ্ছে ইরান যে আক্রমণটা করেছে, ইরান খুব ভালো করেই জানে যে ইসরায়েল তার পাল্টা আক্রমণটা করবে এবং সেই পাল্টা আক্রমণে তার নিজের প্রতিক্রিয়া কি হবে, নিজেকে কিভাবে রক্ষা করবে, সেটা ইরান আমাদের চেয়েও ভালো জানে। এটা তো অবশ্যই ইরানের সামরিক বাহিনী, ইরানের বিপ্লবী গার্ড, তারা তো অবশ্যই তাদের গেম প্ল্যান রেডি করে তারপরে এই আক্রমণগুলো করেছে। সেই গেম প্ল্যানের মধ্যে কতগুলো আছে হচ্ছে সামরিক গেম প্ল্যান, কতগুলো আছে হচ্ছে ডিপ্লোম্যাটিক গেম প্ল্যান। আমরা যেটুকু দেখছি যে ডিপ্লোম্যাটিক গেম প্ল্যানে ইরান আসলে এই আক্রমণের পরে এখনো একটা যুদ্ধবিরতির জন্যই চেষ্টা করছে সর্বোচ্চ। আর সামরিক গেম প্ল্যান যেটুকু দেখলাম, যেটুকু বললাম, সেটা তো মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি, যে সবকিছু জেনেই তারা করছে, সবকিছু জেনেই তারা করছে, আমাদের চেয়েও বেশি জানে, সবই ঠিক আছে, তাহলে হিজবুল্লাহর নেতা কিভাবে নিহত হয়? হিজবুল্লাহর পুরো কমান্ডকে, হিজবুল্লাহর হেডকোয়ার্টারে এসে কিভাবে
80টা বোমা মেরে নিহত করা হয়। হিজবুল্লাহর পুরো পেজার সিস্টেমকে, পেজার সিস্টেম বলতেছি, পেজার সিস্টেম নাম দিলাম এটা, হিজবুল্লাহর পুরো পেজার সিস্টেম অর্থাৎ পেজার বিস্ফোরণে হিজবুল্লাহর পুরো গোয়েন্দা নেটওয়ার্কের একটা অংশকে কিভাবে নিষ্ক্রিয় করা হয়, ইরানের রাজধানীতে হামাসের নেতাকে কিভাবে হত্যা করা হয়। তাহলে এগুলো কি তার সেই ব্যাপকভাবে প্রস্তুতি এবং ব্যাপক সবকিছু জেনে প্ল্যান পরিকল্পনা করেই সে মাঠে নামছে বলার যে অংশটা, বলার যে মানে তাকে ডিফেন্স করার যে বিষয়টা, সেটার বিরুদ্ধে না? এজন্য আসলে এই মধ্যপ্রাচ্যে যে জিনিসগুলো হয়, যে জিনিসগুলো ঘটে, মধ্যপ্রাচ্যে না শুধু সব জায়গায়, একটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য আর একটা হচ্ছে বাস্তবিক কথা। দেখবেন সব রাজনৈতিক ব্যক্তিদেরই রাজনৈতিক বক্তব্যগুলো হচ্ছে মাস পিপল, ব্যাপকভাবে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, আর তাদের যে সিরিয়াস কথাগুলো সেগুলো কিন্তু জনগণ অনেক সময় সেই কথার মারপ্যাচে বুঝতেও পারে না, আবার অনেক সময় তাদেরকে না বোঝানোর জন্য এই কথার মারপ্যাচ দিয়ে অন্যের কাছে মেসেজটা পাঠানো হয়। যে কারণে আমার কাছে মনে হয় ইরানের এই যে গত কয়েকদিন আগে যে হামলা, সেটা আসলে আমেরিকার কাছে মেসেজ পাঠানোর জন্য যে তুমি ইসরায়েলকে বুঝিয়ে চাপ দিয়ে যুদ্ধবিরতিতে নিয়ে আসো, এই অঞ্চলে যুদ্ধ যদি ছড়ায় তাহলে সেই যুদ্ধ থেকে কেউ রক্ষা পাবে না, আমি তো যদি মারাই যাই আমি সবকে নিয়েই মরবো। এখন এইখানে আসলে মুসলিম দেশগুলোর ব্যাপক একটা প্রভাব আছে, অবদান আছে, ইতিবাচক বলুন নেতিবাচক বলুন। জর্ডান একেবারে লাভ দিয়ে উঠলে বললো যে আমি তো ব্যাপকভাবে হচ্ছে, আমি তো ইরানকে থামিয়ে হচ্ছে ইসরায়েলের রক্ষার জন্য আমি সবকিছু জীবন উজাড় করে দিয়েছি, বুক পেতে দিয়েছি ইসরায়েল। ভাই তোমার এত কাহিনী দরকার কি? তোমার এত কাহিনী করার দরকার কি? এই প্রশ্ন আসবে না? আসবে। আবার ধরুন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেগুলো আছে, সৌদি আরব, তারপরে হচ্ছে আরব আমিরাত, তারাও কিছুটা ওই টাইপের, যে আমি তো ঠেকিয়ে দিয়েছি, ঠেকিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি সাপোর্ট দিয়েছি, আমার আকাশ সীমা ব্যবহার করতে দেইনি, তারপরে আমার এখানে থাকা হচ্ছে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে, সেনা ঘাঁটি, নৌঘাঁটি, বিমান ঘাঁটি যা আছে সেগুলোকে হচ্ছে উন্মুক্ত করে দিয়েছি। ভাই তোমার করে দেওয়ার দরকার কি? না পারো অন্তত চুপ থাকো, কিন্তু থাকছে না, থাকবেও না। আবার একইভাবে এই যে তুরস্ক বহু কথা বলেছে, কিন্তু বলার পরেও সে এখনো পর্যন্ত মানে সামরিকভাবে কোনো অ্যাকশনে যায়নি, কিন্তু এটা বলছে না মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো যে আমি এটা করেছি। এখন তুরস্ক এখনো পর্যন্ত বলছে যে ইসরায়েল যে কাজগুলো করেছে সেটা সঠিক না, সেই কাজগুলো থামানো দরকার, এটা থামানোর জন্য আন্তর্জাতিক একটা জোট গঠন করা দরকার, দরকার হলে মুসলিম বিশ্বের একটা জোট গঠন করা দরকার, আন্তর্জাতিক বর্তমানে যে সমস্ত সংস্থা আছে সেগুলো এই যুদ্ধ থামানোর জন্য যথেষ্ট, যুদ্ধ থামাতে পারছে না, এবং তুরস্ক সেভাবে প্রস্তুতি নিচ্ছে। যদি বলি, অনেকেই প্রশ্ন করেন যে তুরস্ক কি করছে, তুরস্ক প্রস্তুতি নিচ্ছে, ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে, কারণ তুরস্কের কথা হচ্ছে যে আজকে যদি লেবাননকে ইসরায়েল তছনছ করে দিয়ে সিরিয়া পর্যন্ত আগায়, তাহলে পরবর্তী টার্গেট হচ্ছে তুরস্ক। এবং এই অঞ্চলে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধেই আসলে কোনো না কোনো ভাবে তুরস্ককে টার্গেট করা হয়েছে। কিভাবে, এটা যদি বিস্তারিত ইতিহাস বলি তাহলে আপনাদের কাছে হয়তো অনেকটা সমাধান, অনেকটা মানে ক্লিয়ার হবে, কিন্তু সেটা আজকে বলিনি, শুধু এতটুকু বলি যে এই অঞ্চলে ইসরায়েলকে রক্ষার জন্য যতগুলো দেশ তৈরি করা হয়েছে, সেই দেশগুলোর কে তৈরি করা হয়েছে অটোমান সাম্রাজ্যকে ভেঙে। ইসরায়েল রাষ্ট্রটা তৈরি করা হয়েছে অটোমান সাম্রাজ্যকে ভেঙে। আরব দেশগুলোর ক্ষমতা, আরব দেশগুলোর যে পরিবারগুলো আছে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে অটোমান সাম্রাজ্যকে ভেঙে। অটোমান সাম্রাজ্যকে ভাঙার পরে এই সাম্রাজ্যের যে সর্বশেষ যে স্থানটুকু বাকি ছিল তুরস্ক, বর্তমান তুরস্ক, সেই তুরস্কে এমন একটা সরকার গঠন হয়েছে যেই সরকার অন্য সবার চেয়ে বেশি কথা বলবে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এবং অটোমান সাম্রাজ্যকে একটা বড় ধরনের কালপ্রিট হিসেবে তৈরি করবে। সেটির কাজ তারা 100 বছর ধরে করেছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে যেন কোন শক্তি মাথা চড়া দিয়ে না ওঠে, কারণ এর বাইরের যে শক্তিগুলো আছে অন্যান্য আরব শক্তি, তাদেরকে এমনিতেই হচ্ছে মানে হচ্ছে কি বলে, মানে তাদের পায়ে শিকল বেঁধে বসেই রাখা হয়েছে, বা তাদেরকে তাদের পকেটে নিয়ে রাখা হয়েছে। এই একটা আছে, যদি এটাকে পুরোপুরি হচ্ছে একটা
সেকুলার, অটোমান বিরোধী, ইসলাম বিরোধী, আরব বিরোধী, মুসলমান দেশগুলো নিয়ে তার কোনো চিন্তাই থাকবে না। সে সবসময় চাইবে যে হ্যাঁ ঠিক আছে আমি ইউরোপের মতো হই, ইউরোপের মতো থাকি, ইউরোপের মতো খাই, ইউরোপের মতো টাকা পাই, ব্যাপকভাবে ধনী হয়ে আমি যথেষ্ট শান্তিতে থাকবো। এই চিন্তা ভাবনায় সে থাকুক, এর বেশি কিছু দরকার নেই, কারণ এর মধ্যে পোটেনশিয়াল আছে, এটা তারা জানে। 800 বছর 900 বছর ধরে, 1000 বছর ধরে এরা যুদ্ধ করতে করতে, 1000 বছর না, তুর্কিদের যদি ইতিহাস দেখেন আপনি দেখবেন যে আরো অনেক দীর্ঘ ইতিহাস। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কথাও আছে তার সাহাবীদেরকে যে তোমরা তুর্কিদের সাথে যুদ্ধ করতে যেও না, তুর্কিরা তোমাদের সাথে এক হবে, তোমরা তাদের সাথে যুদ্ধ করতে যেও না, তারা যদি তোমাদের সাথে এক হয় তারা ইসলামের জন্য খেদমত করবে, এবং তুর্কিরা করেছে। এখন এই জাতিটাকে, এই রাষ্ট্রটাকে সামনে আগাতে দিবে না, এই জন্য একে হচ্ছে ন্যাটোর মধ্যে নিয়ে রাখা হচ্ছে যে তুমি আমার মধ্যে থাকো, তুমি এইভাবে আমার পকেটে থাকো। কিন্তু সমস্যা হচ্ছে যে গত 20 বছরে এরদোয়ানের মতো একজন লোক এসে সেই ন্যাটোর শৃঙ্খল ভেঙে টেঙে বলছে না এটা হবে না, আমি এটা করবো না, আমি এভাবে করবো না, আমি আমার মতো করে চলবো, আমি আমার মতো করে আগাবো। এই জন্য দেখবেন যে তার হচ্ছে তাকে বিভিন্নভাবে থামিয়ে দেয়। অনেকেই প্রশ্ন করেন যে তুরস্কের এত কিছু আছে, এত কিছু উৎপাদন করে, এত টেকনোলজি, তারপরে হচ্ছে মানে সব কৃষি থেকে টেকনোলজির একেবারে সর্বোচ্চ পর্যায়ে, তারপরে তার অর্থনীতি এই অবস্থা কেন? বলা যায় যে একেবারে ইরানের মতো অবস্থা। ইরান এত নিষেধাজ্ঞা থাকার পরও। বললাম যে তুরস্ক যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তো দেখা যায় না, অনুভব করা যায়। ইরানের নিষেধাজ্ঞা দেখা যায়, তুরস্কের নিষেধাজ্ঞা অনুভব করা যায়। এই অঞ্চলে দুটো দেশ, যেই দুটো দেশকে সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে বেশি যেই দুটো দেশ থেকে আক্রমণ আসার সম্ভাবনা, যেই দুটো দেশকে কখনোই হচ্ছে মাথা নত করাতে পারেনি এখনো পর্যন্ত পুরোপুরি, সেই দুটো দেশে একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে তুরস্ক। একে কোনোভাবে এই দুটো দেশকে সামনে আগাতে দেবে না। এই জন্য এই দুটো দেশ দেখবেন যে অনেক কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। আপনার কাছে কি মনে হয় যে ইরান একটু মনে করছে না যে হচ্ছে আমি এই ফিলিস্তিনিদের জন্য ইসরায়েল আরো ব্যাপকভাবে আক্রমণ চালাই? কিন্তু সে নিজে অনেক ভেবে চিন্তে আগাচ্ছে যে এই অঞ্চলে অন্য কারো উপরে আক্রমণ আসবে না, আসবে আমার উপরে। তুরস্কের কথা, অন্য কারো উপর আক্রমণ আসবে না, আক্রমণ আসবে আমার উপরে। তুরস্কের চারিদিকে আপনি দেখবেন ইরানের চারিদিক যেরকম ঘেরাও করা হয়েছে, তুরস্কের চারিদিক সেরকম ঘেরাও করা হয়েছে। ন্যাটো শক্তি হওয়ার পরেও ন্যাটোর একটা দেশের একেবারে সীমান্তে এসে আমেরিকা ব্যাপক অস্ত্র মোতায়েন করেছে তুরস্কের বিরুদ্ধে। যাই হোক, এরকম অনেকগুলো বিষয় আছে, আসলে সব বিষয়গুলো একদিনে এক লাইভে হয় না। সবাই শুধু বলে কেউ কিছু করে না, আসলে সবাই শুধু বলে কেউ কিছু করে না, এর মধ্যেও কিন্তু অনেকে অনেক কিছু করছে, যেই করাগুলো আমাদের কাছে ছোট ছোট মনে হয় কিন্তু করছে। এবং এই যে করার বিষয়টি, মানে কিছু কিছু অ্যাকশনে যাওয়ার বিষয়টি, এই অ্যাকশনে যেতে যেতেই তারা হয়তো একটা সময় পুরোপুরি অ্যাকশনে যাওয়ার মতো শক্তি অর্জন করবে। বিষয়টা হচ্ছে কি, বলা সহজ করা কঠিন, এটা তো আমিও জানি আপনিও জানেন। কিন্তু তারা তাদের যে শক্তি অর্জন করা দরকার, সেই শক্তি অর্জন না করে যদি তারা করতে যায়, তাহলে তো আমি দাঁড়াতেই পারছি না। আমি দাঁড়াতে পারার আগে যদি আমি দৌড় দিতে যাই, তাহলে তো আমি মুখ থুবড়ে পড়ে যাব। এখন পর্যন্ত মুসলিম বিশ্ব সবেমাত্র গত 100 বছরে তাদেরকে যে যত পর্যন্ত হেয় প্রতিপন্ন করা হয়েছে, যেভাবে তাদেরকে আটকে রাখা হয়েছে, ইংল্যান্ডে যারা আছেন তারা জানবেন, যদি কোনোদিন আসেন দেখবেন মুসলমানদের থাকার জায়গাগুলোর সাথে ইহুদিদের থাকার জায়গা কতটা পার্থক্য। কালকে আমাকে একজন বললো যে ভাই এখানে ইহুদিদের যে মহল্লাগুলো আছে সেটাতে সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয়। লন্ডনে দুটো জায়গা আছে, একটা হচ্ছে সিটি অফ লন্ডন আর একটা হচ্ছে ইহুদিদের থাকার জায়গা, সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয়। মানে এখান থেকে জাস্ট হচ্ছে উদাহরণ দিলাম, একটা উদাহরণ যে কি অবস্থায় তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে এবং মুসলমানদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তো সেখান থেকে এখন জাস্ট হচ্ছে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। এই মুহূর্তে যদি আপনি বলেন যে হ্যাঁ সবকিছু করে ফেলো, অনেকের আবার প্রশ্ন আছে যে সবকিছু এখন যদি না করে সব মানুষ ধ্বংস হওয়ার পরে করবে তাহলে কি হয়? এটাও একটা কথা, প্রশ্ন আছে। এখন এই যে আরেকটা বিষয় এখানে নিয়ে আসা দরকার, সেটা হচ্ছে কি মধ্যপ্রাচ্যে সীমানা পরিবর্তন হবে। মধ্যপ্রাচ্যের সীমানা পরিবর্তনের জন্য ইসরায়েল আমেরিকা ব্যাপক পরিকল্পনা নিয়ে নামছে। এই পরিকল্পনা তাদের শুরু হয় 2001 সাল থেকে বা 2000 সালের শুরু থেকে, যে এই শতাব্দীতে বা এই মিলেনিয়াতে হচ্ছে তারা নতুন করে মধ্যপ্রাচ্যকে সাজাবে, যেটাকে হচ্ছে গ্রেটার মিডল ইস্ট প্রজেক্ট বলা হতো। সেই গ্রেটার মিডল ইস্ট প্রজেক্টে ব্যাপকভাবে তারা সামনে আগানোর চেষ্টা করে 2003 সালের পরে, কিন্তু সেক্ষেত্রে অনেক ধাক্কা আসে। সেই ধাক্কাগুলোকে তারা সামলে নিয়ে আবার নতুন করে অনেক পরিকল্পনা শুরু করে। সেই নতুন পরিকল্পনার অংশ হিসেবে তারা
এই অঞ্চলে সীমানা পরিবর্তনের চেষ্টা করছে। এই অঞ্চলের যে সমস্ত দেশ মোটামুটি মাথা চাড়া দিতে পারে তাদেরকে আরো ভেঙে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে, কারণ যত টুকরো হবে মুসলিম বিশ্ব বা মুসলিম দেশগুলো সে তত দুর্বল হবে। এটাই হচ্ছে এখানের থিওরি বা নীতি। এজন্য দেখবেন যে কুর্দিদের দিয়ে একটা নতুন রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে এবং সেই জন্য কুর্দি এলাকাগুলো থেকে আরবদেরকে এই সিরিয়া এবং ইরাক যুদ্ধে সরিয়ে দেওয়া হয়েছে ব্যাপকভাবে। মানে যুদ্ধ শুরু হলে কি হয়, মানুষ হচ্ছে সেখান থেকে সরে যায়, আর মানুষ যেখান থেকে সরে যায় সেখানে হচ্ছে একটা সময় পরে সীমানা পরিবর্তন হয়, সেই জায়গাগুলো অন্যরা দখল করে নেয়। সবচেয়ে সহজে দখল করার স্টাইল হচ্ছে এটা। আরাকান থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার পরে এখন ওই অঞ্চলটা রাখাইনরা দখল করে নিচ্ছে। দখল করে নিয়ে কি হবে, পরবর্তীতে এই লোকদেরকে সেখানে ফিরিয়ে নেওয়া অনেক কঠিন, মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। সিরিয়ার যে সমস্ত এলাকা কুর্দিরা দখল করে নিয়েছে সেখানে এখন আর আরবরা ফিরতে পারছে না, এবং একটা সময় পরে দেখা যাবে যে সেখানে আরবরা ফিরতে গেলে আন্তর্জাতিক ভাবে কোনো সাপোর্ট পাবে না, তাদেরকে মেরে ফেলা হবে বা মেরে ফেলার হুমকি দেওয়া হবে, তারা সেখানে যেতে পারবে না, অন্য কোনো জায়গায় যেয়ে থাকতে হবে, এবং সেভাবে মানচিত্র পরিবর্তন হবে। সিরিয়ায় একই জিনিস, ইরাকে মানচিত্র পরিবর্তন হয়েছে। এখন লেবাননে কি করতে হচ্ছে, যে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে লোকদেরকে এই যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে। সেই লোকগুলো কোথায় যাচ্ছে, সিরিয়া যাচ্ছে, তারা কত বছর পরে ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই, এবং লেবাননের ওই অংশের মানচিত্র পরিবর্তন করবে। এ কারণে এই মানচিত্র পরিবর্তনের খেলায় মুসলিম বিশ্ব এককভাবে সামনে আগাতে পারবে কিনা, মুসলিম বিশ্বের কোন কোন দেশ একত্রে কাজ করবে, এবং তাদের আসলে একত্রে কাজ করতে গেলে সমস্যা কি কি, এগুলো নিয়েও আলোচনা করা দরকার। আজ তাহলে এখানেই শেষ করছি, আপনাদের উত্তরের অপেক্ষা রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।